হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। প্রথমেই আই এম রিয়েলি সরি, কারণ এতখানি দেরি হলো। আমি একটুখানি অসুস্থ ছিলাম শারীরিকভাবে এবং মানসিকভাবে একটু এক্সস্টেড ছিলাম। সে কারণে আমি একটু কিছুদিনের ব্রেক নিলাম। এখন তোমাদের বলি, আমরা ফাউন্ডেশনটা পার করে গেছি। ফাউন্ডেশনের পরে এটা আমাদের দ্বিতীয় ধাপ, যেখানে আমরা জেনারেলি আমাদের রিয়েল লাইফ প্রবলেমস নিয়ে আলোচনা করব। সলিউশনে তো যাব, গ্রোথ তো করব নিজের নিজের নিজেকে আমরা আরও ভালো করব আগের থেকে। কিন্তু যদি না আমরা প্রবলেমগুলোকে জানি, তাহলে আমরা সলিউশন সম্পর্কে কিছুই বুঝতে পারবো না। তো আমরা এই সিরিজে কি আলোচনা করব, দ্বিতীয় ধাপে মানে ফাউন্ডেশনের পরের পার্টটার মধ্যে জেনারেলি আমাদের প্রবলেমস নিয়ে আলোচনা করব আমরা। ফার্স্ট অফ অল অ্যাংজাইটি, দেন ওভার থিঙ্কিং, ফলোড বাই ইমোশনাল রেগুলেশন, তিনটে। তার সাথে সাথে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট দেখব, ফলোড বাই ফেলিয়ার ম্যানেজমেন্ট বা ফেলিয়ার হ্যান্ডলিং, যেটার জন্য তোমরা অনেকে বলছিলে ফেলিয়ার ম্যানেজমেন্ট বা ফেলিয়ার হ্যান্ডলিং আমরা কি করে করতে পারি সেটার জন্য। এবং তারপরে আমরা এখান থেকে ওভারকাম কি করে করব, তার জন্য দুটো পার্ট আসবে। একটা হচ্ছে হ্যাবিট ফরমেশন আর একটা হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড মোটিভেশন। ঠিক আছে, এই কটা জিনিস আমরা আলোচনা করব। জেনারেলি আমাদের ডিসিপ্লিন অ্যান্ড মোটিভেশনটা ধরে নাও এর লাস্ট পার্ট হবে, এবং এর পরের যে ধাপটায় আসবো সেখানে আমরা হ্যাবিট ফরমেশন, গোল সেটিং এগুলো দিয়ে শুরু করব। আজকের ভিডিওতে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিং দুটোকে একটাই ভিডিওতে দেবো। আমি চেষ্টা করছি একটাতে না দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, বেশি ক্রিস্প কন্টেন্ট আসে এবং দেখতে বোর না লাগে। তোমরা অনেকেই বলো ম্যাম অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু এবং আমরা অনেকেই বলি অ্যাংজাইটি, কিন্তু আমরা কি সত্যিই জানি অ্যাংজাইটি কি? যেটা আমরা অ্যাংজাইটি বলে মনে করছি সেটা অ্যাংজাইটি না প্যানিক অ্যাটাক না কি? ওটা ওটা শুধু অ্যাংজাইটি নাকি অ্যাংজাইটি ডিসঅর্ডার, সিভিয়ার নাকি অ্যাকিউট? তো আমরা সেইগুলোকেই আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো অ্যাংজাইটি কি, তারপরে জানবো যে অ্যাংজাইটি কেন হয়, এর বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ফ্যাক্টরস কি কি হয়। এছাড়া সবসময় কি মানসিক রোগ হলেই অ্যাংজাইটি হয় নাকি ওকেশনালিও হয়, কোনো কোনো স্পেসিফিক কারণে হয়। তার সঙ্গে সঙ্গে আমরা জানবো যে এর সিমটম কি, কীরকম জিনিসপত্র হলে তুমি বুঝবে যে তোমার অ্যাংজাইটি হচ্ছে, কখন বুঝবে এটা সিভিয়ারলি হচ্ছে। এবং লাস্ট পার্টে আমরা দেখবো যে আমরা কখন প্রফেশনাল হেল্প নেব এবং প্রফেশনাল হেল্প নিলে সেটা কী কীভাবে আমাদেরকে সাহায্য করবে। তো প্রথমেই জানবো যে অ্যাংজাইটি কি। বলা হচ্ছে অ্যাংজাইটি ইজ আ ফিলিং অফ ওয়ারি, নার্ভাসনেস অ্যান্ড আনইজ about something with an uncertain outcome. Uncertain outcome is the key word. মানে এমন যে কোনো একটা সিচুয়েশন যেখানে কোনো কিছু অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কোনো একটা অনিশ্চয়তার মধ্যে তুমি রয়েছো এবং বুঝতে পারছো না ভবিষ্যতে কি হবে, এবং তোমার মনে হচ্ছে যেটা হবে সেটা খারাপ হতে চলেছে, হয়তো তুমি ক্লিয়ার নও। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে তোমার যে একটা অদ্ভুত একটা স্যাডনেস, দুঃখ, তুমি বুঝতে পারছো না, তুমি প্রবলেমের বাইরে বেরোতে পারছো না, একটা নার্ভাসনেস, একটা অস্বস্তিকর পরিস্থিতি, একটা আনইজি ফিলিং, সেটা হচ্ছে অ্যাংজাইটি। এবং অ্যাংজাইটি যখন হয় তখন আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল দু ধরনের রেসপন্স আসে। কিভাবে আসে বলছি। বলা হচ্ছে আ ফিলিং অফ ফিয়ার, টেনশন অ্যান্ড worry that occurs as a response to a real or perceived threat. থ্রেট মানে কোনো একটা বিপজ্জনক পরিস্থিতি, কোনো একটা বিপজ্জনক পরিস্থিতি যেটা সত্যি সত্যি তুমি তার মধ্যে রয়েছো অথবা বুঝতে পারছো যে আসতে চলেছে। এমন সময় দাঁড়িয়ে, এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মানসিক সত্তা এবং তোমার শারীরিক বিভিন্ন রেসপন্সগুলো যেমন করে আসে তার একটা মিলিত বহিঃপ্রকাশ আমরা বলতে পারি অ্যাংজাইটি। তিনটে ডাইমেনশন রয়েছে, যেমন ইমোশনে বলেছিলাম সেরকমই, কগনিটিভ, ফিজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল। কগনিটিভ কীরকম? তুমি ধরো কাম ওয়েতে বসে আছো, হঠাৎ শুনলে রেজাল্ট বেরোবে, রেজাল্টের ডেট ঘোষণা হয়েছে, তোমার হঠাৎ করে মনে পড়লো যে তোমার কোনো একটা পার্টিকুলার পেপার খারাপ গেছিলো, তোমার হঠাৎ ভয় লাগলো আমি ওই পেপারটায় ফেল করে যাব না তো। রেজাল্টের দিন সকালবেলা বারবার তোমার ওটাই ট্রিগার করছে। রেজাল্ট বেরোনোর ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা আগে থেকে তোমার হাত কাঁপছে,
হার্ট রেট বেড়ে গেছে এবং তোমার বারবার মনে হচ্ছে কী হবে, রেজাল্ট কী হবে কী হবে কী হবে, এই জিনিসটা। আরও যখন আনসার্টেন মোমেন্ট আসে, আমরা হয়তো ভয় পেয়ে কেঁদে ফেলি, আমরা এক জায়গায় বসে থাকতে পারি না, উঠে পায়চারি করতে লাগি। এই জিনিসগুলো হচ্ছে 3টে কম্পোনেন্ট। এই যে তোমার হঠাৎ করে জিনিসটা ট্রিগার করলো মাথায়, দ্য কগনিটিভ কম্পোনেন্ট। তোমার হার্ট রেট বেড়ে গেল, তোমার হাত কাঁপছে, পা কাঁপছে, তুমি এক জায়গায় বসতে পারছো না, এইটা হচ্ছে ফিজিক্যাল। এবং তারপরে বিহেভিয়ারাল হচ্ছে তুমি হয়তো হয়তো কেঁদে ফেললে ভয় পেয়ে বাই চান্স। সো সেটা হতে পারে একটা বিহেভিয়ারাল কম্পোনেন্ট। এইবার যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে সবসময় যে মানসিক রোগ হলেই অ্যাংজাইটি হয় এমন নয়, কিছু কিছু স্পেশাল সিচুয়েশানেও হয়। কোন কোন স্পেশাল সিচুয়েশানে হয় দেখবো, তার আগে জেনে নেব কারণ কি কি। দেখবে প্রত্যেকটা আনসার্টেন সিচুয়েশন বা অস্বস্তিকর পরিস্থিতি, যেগুলোকে আমরা মেন্টাল হেলথের কনটেক্সটে আলোচনা করে থাকি, সেগুলোতে জেনারেলি 3টে ডাইমেনশন পাওয়া যায় ফ্যাক্টরসের। একটা হচ্ছে বায়ো, একটা সাইকো, একটা সোশ্যাল। বায়ো মানে জৈবিক কোনো কারণ, বায়োলজিক্যাল কোনো কারণ। সাইকো মানে কোনো সাইকোলজিক্যাল বা মানসিক কারণ, এবং সোশ্যাল মানে কোনো সামাজিক কারণ। যদি বায়োলজিক্যালের ক্ষেত্রে আসি, তাহলে বলা হচ্ছে ফিজিক্যাল ফিচারের ক্ষেত্রে 1, ব্রেন স্ট্রাকচার। যাদের ক্ষেত্রে অ্যামিগডালা হাইপার অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে অ্যাংজাইটি বেশি হতে পারে। জেনেটিক প্রিডিসপোজিশন, অনেকের ক্ষেত্রে এটা পূর্ব প্রজন্ম থেকে ইনহেরিট করে। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশন, কিছু স্পেসিফিক মেডিসিন তোমার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে। অথবা যদি কখনো কোনো ধরনের ফিজিক্যাল ইলনেস হয়, তাহলে তোমার অ্যাংজাইটি তৈরি হতে পারে। আমি একটু আগে বললাম যে আমার জ্বর এসেছিল, আমি খুবই অসুস্থ ছিলাম। সেদিনকে আমার সন্ধ্যাবেলা খুব বাজে একটা অ্যাংজাইটি অ্যাটাক আসে। হ্যাঁ, আমি খুবই ওরকম হাত ফাত কাঁপছিল, আমি কাঁদছিলাম, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সিমটমসে আসবো কি, তো আমি যখন ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তারবাবু আমার এরকম হচ্ছিল, তো উনি আমাকে বললেন যে খুব বেশি সিভিয়ার জ্বর হলে অনেক ক্ষেত্রে এরকম হয়। তো আমি জানতাম না, আমি সেদিনকেই প্রথম শুনলাম, এবং তারপরে যখন অ্যাংজাইটি আরও এটা নিয়ে ডেপথে পড়াশোনা করলাম, তখন আমি এই বৈশিষ্ট্যটা জানতে পারলাম। ওকে, তো সবসময় বই তোমায় সব কিছু জানায় না, কখনো কখনো সোশ্যাল কনটেক্সটও কিছু কিছু জানায়। যাই হোক, ওটা পরের কথা। এবার আসছি সাইকোলজিক্যাল কজেস। পাস্ট ট্রমা, আগে এমন কোনো ঘটনা ঘটে গেছে যেটার একটা খারাপ স্মৃতি তোমার মধ্যে রয়ে গেছে এবং সেটা থেকে তুমি খুব ভয় পাও। হ্যাঁ, পাস্ট ট্রমা হতে পারে। বা কিছু কিছু মানুষের অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল থাকে বা অ্যাংশিয়াস পার্সোনালিটি ট্রেট থাকে, ওরা একটু অ্যাংশিয়াস প্রোন হয়, ওরা খুব তাড়াতাড়ি কোনো সিচুয়েশানে অ্যাংশিয়াস হয়ে যায়, ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাংজাইটি আসতে পারে। সোশ্যাল কজেসের মধ্যে কি, ধরে নাও তোমার সময় খুব খারাপ যাচ্ছে, তোমার সঙ্গে তোমার বন্ধুরা ঠিক করে কথা বলছে না, ফাইন্যান্সিয়াল স্ট্রেস হতে পারে। অথবা তুমি কোনোভাবে ইমোশনালি আইসোলেটেড ফিল করছো, এই সমস্ত কিছুই হতে পারে। কখনো কখনো সাবস্টেন্স অ্যাবিউজ যদি কেউ করে, তাহলে সেটাও কিন্তু অ্যাংজাইটি আনতে পারে। এবার আমি আসবো যে অ্যাংজাইটির কখন হয়, মানে এমন কিছু স্পেশাল সিচুয়েশনস রয়েছে যখন অ্যাংজাইটি হতে পারে। যেমন প্রথমত যেটা স্টুডেন্টসদের ক্ষেত্রে খুব বেশি হয়, এক্সামের সময়। এক্সামের সময় তুমি সব জানো, তুমি জানো সব পারবে, ঠিক আছে, তোমার সব রেডি, বাট বাড়িতে মা খেতে দিয়েছেন, তুমি ঠিক করে খেতে পারছো না, তোমার শরীরে একটা আনইজি ফিল হচ্ছে, তোমার মনে হচ্ছে আমি যা খাচ্ছি এক্ষুনি বমি হয়ে যাবে, তোমার গলা দিয়ে খাবার নামছে না। এক্সামের সময় এই ধরনের ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো দেখা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ব্রেন ফগ হয়ে যাওয়া। আমার খুব হতো, আমি স্কুলে গেছি, ব্যাগ ট্যাগ রেখেছি, প্রেয়ারে গেছি, যখন প্রেয়ার রুম থেকে আসছি হল ঘর থেকে ক্লাসে, আমার ব্ল্যাঙ্ক, আই এম টোটালি ব্ল্যাঙ্ক। আবার যখন কোয়েশ্চেন পেপার পেলাম, তখন আস্তে 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 অনেক সময় লাগছে জিনিসটাকে ওভারকাম করতে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে এক্সামে তুমি ভয় পেয়ে ঠিক উত্তরটা জানো, কিন্তু লিখে এলে ভুলটা, এটা অনেক ক্ষেত্রেই হয়। রিলেশনশিপ, তোমার নতুন নতুন বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড হয়েছে, ফার্স্ট দেখা করতে যাচ্ছ, একটা আনইজিনেস কাজ করতে পারে। বা কোনো সোশ্যাল সিচুয়েশন, একটা মানুষ যে খুব ইন্ট্রোভার্ট, এক ঘর ভর্তি লোক দেখলে তাদের সঙ্গে কমিউনিকেট করতে তার
অ্যাংশিয়াস লাগতে পারে, তার ওই পরিস্থিতিটা হয়তো পছন্দ হয় না, তার ভয় লাগে, তার অ্যাংশিয়াস লাগে, হতে পারে। স্টেজ ফিয়ার, কেউ কেউ পারফরমেন্স অ্যাংজাইটিতে ভোগেন। মানে ধরো এমন কেউ যার প্র্যাকটিস খুব ভালো নেই, তাকে যদি এক হলঘর ভর্তি লোকজনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় কোনো একটা পারফরমেন্স করো বলে, হতেই পারে তার অ্যাংশিয়াস লাগছে, এবং হওয়াটা খুব স্বাভাবিক, কারণ সে এনাফ কনফিডেন্ট নয় হয়তো। ঠিক আছে, এছাড়াও আরও কিছু কিছু জিনিসপত্র রয়েছে, যেমন সেপারেশন অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি। সেপারেশন অ্যাংজাইটি কাদের হয়? বাচ্চাদের ক্ষেত্রে হয় জেনারেলি। যখন দেখা যাচ্ছে আর্লি চাইল্ডহুডের বাচ্চাদের তাদের প্রাইমারি কেয়ার গিভারের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাদের মনে হচ্ছে যে চোখের সামনে থেকে এই মানুষটা বা এই জিনিসটা সরে গেল মানে সেটা আর নেই, পৃথিবীতেই আর নেই। তখন তার এক ধরনের অ্যাংজাইটিতে ভোগে, তাদের খুব আনইজি ফিল হয়, খুব কাঁদে, সেটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। সোশ্যাল অ্যাংজাইটি কি আমি বলছি। ব্যাক টু 2023, আমি নতুন নতুন ক্লাস 11-এ উঠেছি, ফিজিক্স পড়তে গেছি। পড়তে গিয়ে সেই ব্যাচে মোটামুটি 40-45 জন ছেলে মেয়ে পড়ে, এবং তাদের মাঝখানে বসে আমার একটা বেসিক ডাউট হচ্ছে কোনো একটা প্রশ্ন নিয়ে, এবং আমি সেই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারছি না স্যারকে। এইটা ভেবে যে আমার যে প্রশ্নটা সেটা খুবই বেসিক, এবং এইটা শুনে লোকে যদি আমাকে জাজ করে তাহলে আমার কি হবে? দ্যাট ইজ এ কাইন্ড অফ সোশ্যাল অ্যাংজাইটি, যেখানে বলা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি কী থেকে আসে? ফিয়ার অফ নেগেটিভ জাজমেন্ট। ঠিক আছে, তো অন্যদের, সোসাইটির মধ্যে অন্যান্য মানুষেরা আমাকে খারাপভাবে কিছু বলতে পারে বা কোনো খারাপ মন্তব্য করতে পারে, এই ভয়টা থেকে যে অ্যাংজাইটিটা হয় সেইটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি। এবারে আমরা আলোচনা করব যে সিমটমস কী কী রয়েছে, কী কী জিনিসপত্র হলে বুঝবো যে আমার অ্যাংজাইটি হচ্ছে এবং আমাকে স্টেপ নেওয়া উচিত কোনো। প্রথমত ফাস্ট ব্রিদিং, তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যেতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে। এছাড়া ইরিটেবিলিটি, রেস্টলেসনেস, মাসেল টেনশন, আরও অনেক কিছু। রেস্টলেসনেস মানে হচ্ছে তুমি শান্ত হতে পারছো না, কোনোভাবেই শান্ত হতে পারছো না, অস্থির লাগছে শারীরিকভাবে, মানসিকভাবে। কিভাবে হয়? শারীরিকভাবে রেস্টলেসনেস মানে তুমি এক জায়গায় বসে থাকতে পারছো না, ঘরের মধ্যে পায়চারি করছো বা বাইরে পায়চারি করছো, হ্যাঁ, উঠে চলে যাচ্ছ বারবার, বুঝতে পারছো না কি হবে না হবে, একটা আনইজি ফিল হচ্ছে। মানসিকভাবে কোনো একটা বিষয়ে তুমি অনেকক্ষণ ধরে মনোযোগ দিতে পারছো না, অনেকক্ষণ কি একেবারেই মনোযোগ দিতে পারছো না, মানসিকভাবে রেস্টলেসনেস এরকম হতে পারে। প্রথম সমস্যা যেটা হয়, ঘুম উড়ে যায়। দুটো জিনিস হতে পারে, ঘুম হয় একেবারে উড়ে যাবে, নাহলে বেশি করে পাবে। আমার যেটা হয়, যখন আমি খুব ভয়ের মধ্যে থাকি বা অ্যাংশিয়াস হয়ে থাকি, তখন আমার প্রচণ্ড ড্রাউজি ফিল হয়, মনে হয় যে জাস্ট আমি ঘুমিয়ে যাবো, এবার আমি আর জেগে থাকতে পারছি না, এরকম আমার ফিল হয়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম। যাই হোক, এছাড়াও আরও জিনিসপত্র হতে পারে, যেমন ইরিটেবিলিটি মানে হচ্ছে খুব অস্বস্তি লাগছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কেউ কিছু বলতে আসলে তোমার খুব বিরক্ত লাগছে, এই জিনিসগুলো হতে পারে। এছাড়া কি হয়, বিভিন্ন সোশ্যাল কনটেক্সটে যাদের জেনারেলি সোশ্যাল অ্যাংজাইটি বেশি হয়, তাদের মধ্যে কিছু সিমটমস দেখা যায়। একটা হচ্ছে ইন্টেন্স সেলফ কনসিয়াসনেস। ওই যে বললাম যে আমি যদি কোনো একটা বেসিক কোয়েশ্চেন করি, আমাকে লোকে খারাপ ভাববে, তখন আমার কি হবে? নিজেকে নিয়ে অতিরিক্ত কনসিয়াস হয়ে যাওয়া, মানে এতটাই কনসিয়াস হয়ে যাওয়া যেখানে আমার নিজের প্রবলেম সলভ করার থেকে নিজের ওই মুহূর্তে আমার কি হবে সেটাকে নিয়ে ভাবতে শুরু করছি। এটা প্রবলেমেটিক, ওকে, খারাপ নয়, প্রবলেমেটিক, সমস্যাজনক। ওকে, দুটোর মধ্যে পার্থক্য আছে, বোঝার চেষ্টা করবে, ডিফারেন্স বিটুইন খারাপ এবং সমস্যাজনক। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে ডিফিকাল্টি টু মেক আই কন্ট্যাক্ট। যার সাথে তুমি কথা বলছো, উল্টো দিকে মানুষটা রয়েছে, তার চোখের দিকে তাকিয়ে তুমি কথা বলতে পারছো না, হয় নিচের দিকে তাকিয়ে কথা বলছো, নয় বারবার আই কন্ট্যাক্ট সোজা থাকছে না, চোখের আইবল ঘুরছে। এটা আমার হতো যখন আমি
আমি যখন ক্লাস 11-12-এ কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছিলাম, তখন মৌখিক পরীক্ষা দেওয়ার সময় এটা আমার হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, নিচু স্বরে কথা বলা। দেখবে অনেক জায়গায় টিচাররা হিস্ট্রি, বাংলা, ইংলিশ এই ধরনের জিনিসপত্র পড়ানোর সময় রিডিং পড়ান। হ্যাঁ, তো এটা অনেক উপকারিতা আছে, সেটা নিয়ে অন্য সময় আলোচনা করব। দেখবে রিডিং পড়াতেন এবং অন্যজনকে দাঁড় করিয়ে বলতেন যে তুমি, একজনকে হঠাৎ করে থামিয়ে অন্যজনকে দাঁড় করিয়ে বলতেন তুমি পড়া শুরু করো। ঠিক আছে? তো এই সময় আমি খেয়াল করেছিলাম স্কুলে পড়তে এমন অনেকে রয়েছে যারা খুব নিচু স্বরে কথা বলতো, এবং মোস্ট প্রবাবলি এমনই ছেলে মেয়ে তারা হতো যারা হয়তো ইংরেজির ক্ষেত্রে সঠিক উচ্চারণ করতে পারে না বা স্মুথলি ইংরেজি পড়তে পারে না। মানে এমন কোনো একটা সিচুয়েশন যেখানে আমাদের কোনো কমতি আছে এবং সেখানেই আমরা অ্যাংশিয়াস ফিল করছি। সোশ্যাল অ্যাংজাইটি কেন হচ্ছে না? ওর হয়তো মনে হচ্ছে যে সবাই এখানে স্মুথলি ইংরেজি বলতে পারে বা পড়তে পারে, আমি যদি না পারি আমাকে সবাই খারাপ ভাববে বা ভাববে আমি পারি না, আমার দ্বারা হয় না কিছু। সেইখান থেকে হয়তো সোশ্যাল অ্যাংজাইটি জিনিসটা আসছে। আর একটা হচ্ছে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। ব্যাচ ভর্তি লোকের সামনে হঠাৎ করে স্যার কোনো একটা কোয়েশ্চেন করেছেন, তুমি উত্তরটা জানো কিন্তু সেই মুহূর্তে তুমি উত্তরটা দিতে পারছো না, ব্ল্যাঙ্ক হয়ে গেছো। এটা আমার সঙ্গে বহুবার হয়েছে। হ্যাঁ, স্কুলে পড়তে, এই কলেজে উঠেও 2-1 বার হয়েছে, কিন্তু স্কুলে পড়তে প্রচুর বার হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে একটা ব্যাপার। এইবার হচ্ছে যে সিভিয়ার অ্যাংজাইটি হচ্ছে কিনা কি করে বুঝবো এবং কখন প্রফেশনালের কাছে যাব? যখন 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে তোমার মধ্যে এই ধরনের সিমটমগুলো দেখা যাচ্ছে, কোনো একটা খুব ছোট ছোট ক্ষেত্রেই তোমার হার্ট রেট বেড়ে যাচ্ছে, খুব ভয় লাগছে, হ্যাঁ, তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, র্যাপিড ব্রিদিং হচ্ছে, ঘেমে যাচ্ছ, খুব সোয়েটিং হচ্ছে, ট্রেমব্লিং বা শেকিং, তোমার হাতটা কাঁপতে শুরু করছে এবং নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছো না, তখন জিনিসটা আস্তে আস্তে সিভিয়ারিটির দিকে যাচ্ছে, বুঝতে হবে। ওকে, এছাড়া তোমার রোজকার কাজকর্মে বাধা আসছে কোনোভাবে, তোমার ঘুম, খাওয়া দাওয়া এগুলো খুব সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সপ্তাহে 2 বার বা তার বেশি প্যানিক অ্যাটাকস আসছে, বা তোমার খুবই আনইজি লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না কি করবে না করবে, তোমার মনে হচ্ছে যে তুমি এক্ষুনি মরে যাবে হয়তো, হ্যাঁ, এই রকম লেভেলের আনইজি লাগছে, এবং যদি নিজেকে হার্ম করার মতো কোনো চিন্তা ভাবনা মাথায় কাজ করে, তখন বুঝতে হবে অ্যাংশিয়াস ট্রেট যেটা, সেটা খুব সিভিয়ার হয়ে গেছে এবং তক্ষুনি কিন্তু প্রফেশনাল হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে। কি করে ঠিক করা হয়? যে ক্ষেত্রে মাইল্ড অ্যাংজাইটি রয়েছে সেক্ষেত্রে জেনারেলি সেলফ কেয়ার এবং প্রফেশনাল হেল্প এই দুটো একসঙ্গে কাজে আসে। মানে তুমি যখন কোনো সাইকোলজিস্টের কাছে যাবে প্রফেশনাল হেল্প নিতে, তখন তারা তোমাকে কিছু গ্রাউন্ডিং টেকনিক্স বলবেন বা সেলফ কেয়ার টেকনিক্স বলবেন, যেগুলোর মাধ্যমে তুমি যদি নিজের ওপর খেয়াল রাখো তাহলে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো। যেখানে হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক্স হয়ে গেল, ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল, তারপরে ঠিকঠাক করে ঘুমোতে বলছেন এবং তুমি সেই ঠিকঠাক ঘুমটা কী করে কমপ্লিট করবে সেই পন্থাগুলো বলে দিচ্ছেন, বা এই জিনিসগুলো হচ্ছে। এবং তোমার আশেপাশে একটা ট্রাস্টেড কমিউনিটি রয়েছে, সেটা তোমার ফ্রেন্ড সার্কেল হতে পারে বা তোমার ফ্যামিলি হতে পারে, তখন এই জিনিসটাকে ঠিক করা সহজ হয়। কিন্তু যদি সিভিয়ার অ্যাংজাইটি হয় তখন মেডিকেশন এবং সাইকোথেরাপি এই দুটোই দেওয়া হতে পারে। খুব সিভিয়ার কেসে মেডিসিন দেওয়া হয়, কারণ মানে যখন তুমি অলরেডি পড়ে গেছো, তোমার ব্লিডিং শুরু হয়ে গেছে, তখন তোমাকে আগে ফার্স্ট এইড দেওয়া হবে, পরে তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, রাইট? তো মানে খুব সিভিয়ার ব্লিডিং হলে তো তাই হয়, প্রথমে ফার্স্ট এইড দিই যাতে যতক্ষণে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ততক্ষণে তোমার খুব একটা ক্ষতি না হয়ে যায়। সেই কারণে যেহেতু সাইকোথেরাপি লং টার্ম প্রসেস, সেক্ষেত্রে তোমাকে সাপোর্ট করবার জন্য কিছু সময় কিছু মেডিসিনস দেওয়া হয়। যে থেরাপিগুলো করানো হয় তার মধ্যে
বেশ কিছু উল্লেখযোগ্য হচ্ছে সিবিটি, এসিটি, এক্সপোজার থেরাপি, সাইকোডাইনামিক থেরাপি। সিবিটি এসিটি কি বলছি? সিবিটি মানে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। কগনিটিভ মানে হচ্ছে তোমার থিঙ্কিং প্রসেস, যেটা মানে থেরাপির মাধ্যমে তোমার চিন্তাভাবনা করার ক্ষমতা বা দৃষ্টিভঙ্গিকে ওভার টাইম একটু পাল্টে বা একটু পজিটিভ ওয়েতে ঘুরিয়ে বা তোমাকে ওইভাবে চিন্তা করতে শিখিয়ে তার মাধ্যমে তোমার বিহেভিয়ারগুলোকে ঠিক করানো হয়। এসিটি মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, যেখানে প্রথমে তোমাকে বোঝানো হয় যে তোমার যে প্রবলেমটার জন্য অ্যাংজাইটি আসছে সেটা সলভেবল না আনসলভেবল, তুমি নিজে সেটা সমাধান করতে পারবে নাকি সেটার সমাধান তোমার হাতে নেই, এবং তার ভিত্তিতে তোমাকে বিভিন্ন টেকনিক্স শিখিয়ে বা থেরাপির মাধ্যমে তোমাকে ঠিক করা হয়। আর একটা হচ্ছে এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপি মানে হচ্ছে যে থ্রেটনিং সিচুয়েশনটা, পারসিভ থ্রেট বললাম, যে মনে হচ্ছে হয়তো বিপজ্জনক পরিস্থিতি কিন্তু সেটা আদতে বিপজ্জনক নাও হতে পারে, এমন কোনো সিচুয়েশন যদি হয় তখন তোমাকে এক্সপোজার দেওয়া হয়। কিসের? ওই পার্টিকুলার সিচুয়েশন যেটা থেকে তুমি ভয় পাচ্ছ, সেই সিচুয়েশনের এক্সপোজার দেওয়া হয় এবং সেখানে আস্তে 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 তোমাকে বোঝানো হয় যে ওইটা আসলে ভয়ের ব্যাপার নয়, ওইটাকে তুমি চাইলে ওভারকাম করতে পারো সোশ্যাল সাপোর্ট, মেডিকেশন বা থেরাপির মাধ্যমে। আলটিমেটলি উইল পাওয়ারটা অনেকটা বেশি কাজ করে। তো এইটা ছিল অ্যাংজাইটি সম্পর্কে একটা ব্রিফ ধারণা। এর পরের পর্বে আমরা ওভার থিঙ্কিং নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওতে এবং এই সিরিজের বেশিরভাগ ভিডিওতে কোনো ওয়ার্কশিট থাকবে না, কারণ এগুলো বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, ঠিক আছে? এগুলো বুঝতে পারলে তবেই পরেরগুলোতে যেতে পারবে, সেগুলোকে অ্যাবজর্ভ করার চেষ্টা করো। যদি কিছু ডাউট হয় কমেন্টে লেখো, আর যদি কিছু আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে তোমার মনে হয় যে আমি ভেরিফাই করাতে চাই যে আমি ঠিক বুঝেছি কিনা, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কমেন্টে লিখতে পারো। ওকে, তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিও আসছে ওভার থিঙ্কিংয়ের ওপর, সঙ্গে থাকো।